শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে সৌমিত্র শুভ্র সবাইকে স্বাগত জানাচ্ছি। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার মিথ্যাচার করছে। আইন অনুযায়ী তাকে বিদেশে পাঠাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানিকগঞ্জের আউটার স্টেডিয়ামে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। গণতন্ত্র রক্ষার জন্যই খালেদা জিয়ার মুক্তি দরকার বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি চেয়ারপারসন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে আছেন। সরকার সুপরিকল্পিতভাবে স্বাধীনতার স্বপ্ন ধ্বংস করেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। এ সময় সংলাপ ইস্যুতে মির্জা ফখরুল বলেন, এতে সংকটের সমাধান হবে না। সাধারণ মানুষকে সাথে নিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যারা আগের রাতে ভোটের চুরি করে ডাকাতি করে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে, তারা তাকে বিদেশে যেতে দিচ্ছে না বন্ধুগণ। এবং যে সমস্ত কথা তারা বলছে, এই কথাগুলো সমস্ত কিছুই হচ্ছে আপনার মিথ্যা কথা, প্রতারণা। আজকে আইন আছে, এই দেশের আইনেই আছে 401 ধারাতে, সেই 401 ধারা দিয়ে তাকে বিদেশে পাঠানো যেতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনগত কোনো সুযোগ নেই, এমন মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে করা আবেদনটিকে এখনই খারিজ বলতে চান না মন্ত্রী। জানিয়েছেন, পুরো বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, এরপরই জানানো হবে সিদ্ধান্ত। মন্ত্রী জানান, সরকারি যে কোনো চাকরির জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানেও এই টেস্ট বাধ্যতামূলক করা হবে। মানে একটা আমাদেরকে মতামত দিয়েছেন, সেই মতামতটা আমরা স্টাডি করছি। আইনগত কোনো সুযোগ নেই, কাজেই আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনি বুঝছেন। আমরা এখন এটা বসে আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। জাতির পিতার খুনিদের যারা আশ্রয় দিয়েছে তাদের কাছ থেকে ন্যায় বিচার ও আইনের কথা শুনতে অবাক লাগে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও যুক্তরাষ্ট্রই 15 আগস্টের খুনিদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত মুজিববর্ষ স্মারক প্রকাশনা, বঙ্গবন্ধু ও বিচার বিভাগ, বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারি ও মুজিববর্ষ স্মরণিকা ন্যায়কণ্ঠ এর প্রকাশনা অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের ন্যায় বিচার নিশ্চিত হয়েছে উল্লেখ করে ইংরেজির পাশাপাশি বাংলায়ও রায় লিখতে বিচারপতিদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আসামিরা সাজাপ্রাপ্ত হয়ে ইংরেজি কতটুকু কি বোঝে না বোঝে, যা শোনে সেটাই তারা তাদের শুনতে হয়। কাজে এখন থেকে যদি একটু বাংলায় ইংরেজিতে, আমি জানি ইংরেজিতে রায় লেখা আপনারা অভ্যস্ত, ইংরেজিতে রায় লেখার সাথে সাথে যা বাংলার ট্রান্সলেশনটা যাতে হয়। সামরিক ও নিরাপত্তা খাতে শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে নীতিগতভাবে সম্মত বাংলাদেশ। এর ফলে দেশটির সহায়তার টাকা খরচের খাত ও হিসাব দিতে হবে সরকারকে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব জানান, ভবিষ্যতে নিষেধাজ্ঞার মতো বিষয়ে আগাম আলোচনা ও প্রাপ্ত তথ্যের উৎস যাচাই বাছাই করার কথা বলবে বাংলাদেশ। র্যাব ও এর সাবেক বর্তমান কর্মকর্তাদের ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে চেষ্টা চালাচ্ছে সরকার। প্রয়োজনে এই কাজে ওয়াশিংটনে আইনজীবী নিযুক্ত করা হবে। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। র্যাব নিয়ে তো অনেকেরই আছে, তো সেটা তো আমরা বিভিন্ন সময় সেটা তাদেরকে জবাবও দিয়েছি, তাই না, যে আমাদের ইউএস এর সাথে বিভিন্ন রকমের যে ফরম্যাটগুলো আছে, এর আগে সিকিউরিটি ডায়ালগ বা অন্যান্য ডায়ালগ, এইসব বিষয়ে তো তারপরে আপনার ইউএনেরও বিভিন্ন আপনার যে মেকানিজম আছে, ইউপিআর থেকে আরম্ভ করে, সেখানে বিষয়গুলো তো অনেক এসেছে। তো সেইটার সাথে এইটার কিন্তু ডাইরেক্ট সম্পর্ক আমরা দেখছি না। নির্বাচন কমিশন আইন করা বাধ্যতামূলক হয়ে গেছে, আইন ছাড়া কমিশনের উপর আস্থা আসবে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বিকেলে ইসি গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয় ওয়ার্কার্স পার্টি। সংলাপ শেষে বঙ্গভবন থেকে বের হয়ে রাশেদ খান মেনন বলেন, ইসি নিয়ে বারবার সংলাপ করেও কোনো সমাধান না হওয়া দুঃখজনক।
বছরের শুরুতেই যে অধিবেশন হবে সেখানে নির্বাচন কমিশন আইন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সংলাপে ওয়ার্কার্স পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় কার্যক্ষম নির্বাচন কমিশনার, সাংবিধানিক 118 বিধি বাস্তবায়নের জন্য আইন গঠন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠন সহ 6 দফা দাবি জানানো হয়। প্রতিবারই আইন না হয়ে নির্বাচন কমিশন নিয়োগের ফলে একটা বিতর্ক সৃষ্টি হয়। এই বিতর্ক এটা নির্বাচন কমিশন সম্পর্কে আস্থাহীনতা তৈরি করে। এই ব্যাপারে কিন্তু সব রাজনৈতিক দলের কনসেনসাস আছে, ইনক্লুডিং আওয়ামী লীগ, মানে সরকারি দল সহ কেউ কিন্তু অস্বীকার করছেন না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাষ্ট্রপতির সংলাপ এগিয়ে যাবে, এক্ষেত্রে বিএনপির ষড়যন্ত্র কোনো বাধা হবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে কারণেই সংলাপ নিয়ে বিএনপির আন্দোলন সফল হচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও দাবি করেন নানক। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কোনো পরামর্শ থাকলে তা রাষ্ট্রপতির কাছে তুলে ধরার আহ্বান জানান। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগে এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা সহ্য করা হবে না, হবে না, হবে না। আজ অন্ধকার গলিপথ খুঁজবেন না, আপনাদের পরামর্শ দিন যে আপনারা নির্বাচন কমিশন কিভাবে গঠন করতে চান, কি আপনাদের পরামর্শ মহামান্য। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাওয়া গেল 41 জনের মরদেহ। সকাল 10টা নাগাদ সুগন্ধা নদী থেকে পাওয়া যায় একজনের মরদেহ। আরেকটি মরদেহ উদ্ধার হয় বিষখালী নদী থেকে, তবে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার আরও 8 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। লঞ্চের 2 মাস্টার দুপুরে নৌ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এদিকে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদন হাইকোর্টে 30 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন করেছে জেলা প্রশাসনের একটি তদন্ত দল। তদন্ত করে পরবর্তীতে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে এবং এটা যদি শনাক্ত করা যায়, কোনো আত্মীয় স্বজন শনাক্ত করতে পারে, তাদেরকে হস্তান্তর করা হবে। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ 31 রোগী বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর দগ্ধ 82 জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর 19 জনকে পাঠানো হয় ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 32 জন চিকিৎসা নিয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে 31 জন ভর্তি আছেন। এদিকে মন্ত্রণালয়ের নির্দেশে শুক্রবার রাত থেকে ঢাকা মেডিকেলের 2 জন এবং শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 5 জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বরিশাল মেডিকেলে চিকিৎসা দিয়ে যাচ্ছে। 3 জন রোগী গতকালকে আইসিইউ থেকে উপরে ওয়ার্ডে শিফট করা হয়েছে। এখন প্রত্যেকটা রোগী আমরা একের পর এক প্রত্যেকটা রোগী দেখেছি, ড্রেসিংগুলো দেখেছি, ড্রেসিং চেঞ্জ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এখন কোনো রোগী নাই। রাজধানীর বিমানবন্দর সড়কে ডিভাইডার টপকে মাইক্রোবাস চাপা দেওয়ার ঘটনায় এনা পরিবহনের বাস চালক মিজানুর রহমান রিপনকে গ্রেফতার করেছে র্যাব। পরিবহনটির মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানান, সাবধান থাকার পরেও দুর্ঘটনা ঘটলে কিছু করার নেই। অলৌকিকভাবে বেঁচে যাওয়া মাইক্রোবাসের চালক মামলা করার পর বলেন, বিচার না হলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে। চাক্কা চুক্কা সহ আমার উপরে গাড়ি ড্রাইভার গেল, যেমন সামনেটা আমি একটু চোটের সামান্য একটু চোট পাইছি। চোট পাই আমি কাইতেছি বলে মনে হয় যে আমার জ্ঞান হারায় ফেললাম। গাড়িটা কি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন কিনা বা নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে ডিভাইডার পর উঠে গেছে কিনা, এই সংক্রান্ত আমরা যাবতীয় পারিপার্শ্বিকতা সব কিছু বিবেচনা করেই তদন্ত করছি। যখন এই দুর্ঘটনা হয় তখন তো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমাদের ট্রেনারও আছে, আমরা অনেক টাকা খরচ করে ট্রেনার রাখছি ট্রেনিং দেওয়ার জন্য, আমাদের সব ব্যবস্থা আছে। তারপরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল 10টা থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।
নৌকা প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে হাতি প্রতীকে লড়বেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট 7 জন প্রার্থী। প্রতীক পাওয়ার পর জনগণকে পাশে থাকার আহ্বান জানান তারা। আমার 2016তেও প্রথম প্রতীক ছিল নৌকা। নারায়ণগঞ্জবাসী আমাকে ভোট করেছিল, আমি ইনশাল্লাহ জয়যুক্ত হয়েছিলাম। এবারও আমি আশা করি যে আমার শহরবাসী, আমার সিটিবাসী আমাকে আমার প্রতীকে ভোট দিবেন। হাতি যদি কোনো নৌকায় ওঠে, নৌকার কি তলি থাকে? তলি থাকে না। নৌকা যখন হাতির উপরে উঠে গেছে, হাতি যখন নৌকার উপরে উঠে গেছে, তবে এটা দেখবেন আল্লাহ কি করে, আল্লাহর উপরে ছেড়ে দেন। করোনা মহামারী মোকাবেলায় নতুন 2টি ভ্যাকসিন এবং একটি অ্যান্টিভাইরাল ওষুধের অনুমোদন দিল ভারত। মঙ্গলবার টুইট বার্তায় তথ্যটি জানান স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া। অনুমোদন পাওয়া টিকা দুটি হল কোরবাভ্যাক্স এবং কোভোভ্যাক্স। অ্যান্টিভাইরাল ওষুধ মলনুপিরাভির কেবল জরুরি অবস্থায় ব্যবহার করা যাবে, এমনটা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নতুন টিকাটি তৈরি করেছে হায়দ্রাবাদ ভিত্তিক কোম্পানি বায়োলজিক্যালি প্রতিষ্ঠান। নতুন অনুমোদনের ফলে ভারতে মোট 8টি কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এদিকে সেবনযোগ্য করোনা ওষুধটি ভারত উৎপাদন করবে 13টি প্রতিষ্ঠান। জানুয়ারি 10 তারিখ থেকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু করবে ভারত। অগ্রাধিকার পাবেন 60 ব্যক্তি এবং ফ্রন্টলাইনাররা। চীনের শিয়ান শহরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সোমবার শি জিনপিং সরকার জানায় শহরটিতে নতুন করে আরও 150 জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19। এজন্য আরও কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়, শহরের বাসিন্দারা গাড়িতে চলাচল করতে পারবেন না। এছাড়া জারি থাকবে আগের সব বিধিনিষেধ। সংক্রমণ শূন্যের কোথায় নামিয়ে আনতে গণহারে চলছে করোনা পরীক্ষা। বিভিন্ন জায়গায় টেস্টের পর 30,000 বাসিন্দাকে করে রাখা হয়েছে হোটেল কোয়ারেন্টাইনে। দেশটিতে গেল বছরের মার্চের পর এই প্রথম এমন পরিসরে কড়াকড়ি আরোপ করা হলো। শহরটিতে বসবাসরত 1,30,00,000 বাসিন্দা গেল 5 দিন ধরে লকডাউনের মধ্যে রয়েছেন। কবে এই বিধিনিষেধ শেষ হবে সেই সম্পর্কে কিছুই জানায়নি প্রশাসন। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার বাড়ায় আবারও কড়াকড়ির পথে ইউরোপের বিভিন্ন দেশ। 3 জানুয়ারি থেকে গ্রিস এবং ফ্রান্সে কার্যকর হবে নতুন নিষেধাজ্ঞা। কর্মীদের বাড়ি থেকেই কাজের সুযোগ করে দিতে আহ্বান জানিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে ফ্রান্স সরকার। জনসমাগমের স্থানে 2000-এর বেশি মানুষ প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এর পাশাপাশি বন্ধ থাকবে পানশালা। হোটেল রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে খাবার পরিবেশন করা হবে না, শুধু বিক্রির সুযোগ থাকবে। তবে ব্রিটেনের সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও নতুন বছরের আগে কোনো বিধিনিষেধ আরোপ করতে চায় না দেশটি। এছাড়া কোয়ারেন্টাইন নীতি 10 থেকে 5 দিনে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। শান্তিতে নোবেল জয়ী মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটি ঘিরে তোলপাড় ভারতের রাজনীতি। দাতব্য সংস্থাটির বিদেশি অনুদান বন্ধ করে দিয়েছে মোদী সরকার। বন্ধ আছে সংস্থাটির সব ব্যাংক অ্যাকাউন্ট, যার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিরোধী নেতারা। দাবি, তাতে কষ্ট পাচ্ছেন সংস্থার 22,000 রোগী ও কর্মীরা। যদিও সরকার বলছে দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বন্ধ রাখা হয়েছে বিদেশি অনুদান আসার প্রক্রিয়া। কাগজপত্র ঠিক করতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে মিশনারিজ অব চ্যারিটিকে। সরকারের ব্যাখ্যার পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি। 1950 সালে কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন মাদার তেরেসা। এদিকে জান্তা বিরোধী বিক্ষোভ আন্দোলনে যোগ দেওয়ায় জনপ্রিয় মডেল পাইং তাখুনকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে মায়ানমারের আদালত। মঙ্গলবার তার আইনজীবী নিশ্চিত করেন সশ্রম সাজার খবর। জানান, সুপ্রিম কোর্টে আপিল করা হবে কিনা পরিবার সেই সিদ্ধান্ত নেবে। মিয়ানমারে বিপুল জনপ্রিয় 24 বছরের এই মডেল ও অভিনেতা ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর বেশ কিছু আন্দোলনে তিনি অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেনা শাসনের বিরুদ্ধে ছিলেন সরব। দাবি জানান সব রাজবন্দী নিঃশর্ত মুক্তির। এরপরই মার্চে তাখুনকে গ্রেফতার করে সেনাবাহিনী। একই সাথে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রত্যেকটিতে ছিল তার 10 লাখের বেশি ফলোয়ার। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে দায়ের করা 2 মামলার রায় ঘোষণা 10 জানুয়ারি পর্যন্ত স্থগিত। সোমবার দেশটির সামরিক আদালত নেন এই সিদ্ধান্ত। এর মাঝে লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার অভিযোগে দায়ের হওয়া মামলা রয়েছে। সোমবার এই মামলার রায় শোনানোর কথা ছিল আদালতের। সুচির বিরুদ্ধে 11টি মামলা দায়ের করেছে মিয়ানমার জান্তা। আইন বিশেষজ্ঞদের সংখ্যা সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সম্মিলিতভাবে 100 বছরের বেশি কারাদণ্ড পেতে পারেন সুচি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গণতন্ত্রীপন্থী এই নেতা। বাকি মামলাগুলোর মধ্যে উস্কানি এবং করোনা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে 2 বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন ভালো পারফর্ম করেছে বাংলাদেশি পেসাররা।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন 5 উইকেটে 71 রান করেছে নিউজিল্যান্ড একাদশ। আবু জায়েদ রাহি 3 আর তাসকিন নিয়েছেন 2 উইকেট। ষষ্ঠ ওভারে লুক জর্জেসন আর কনওয়েকে ফেরান আবু জাহেদের। পরের ওভারে তাসকিন জ্যাকব কামিংকে ফেরালে 8 রানেই তৃতীয় উইকেট হারায় স্বাগতিক দলটি। মাঝে 3 দফা বৃষ্টি বাধা দেয়। 9 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট নেন আবু জাহেদ। তাসকিন আহমেদ 26 রান খরচায় নিয়েছেন 2 উইকেট। পরে আমরা একটা ম্যাচ খেলতে পারছি, এটা অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হয়েছে। আর যেহেতু আজকের ম্যাচটা অন অফ ছিল, বৃষ্টি আসতেছিল আর যেতেছিল এরকম অবস্থা ছিল, বাট ওই মুভমেন্টে আমরা বলাররা খুব ভালো বোলিং করছে এবং অনেক সময় আমরা অনেক ভালো কামব্যাক করছি। সবচেয়ে ভালো জিনিস হলো অনেকদিন পরে আমরা বলাররা নতুন বলে ভালো জায়গায় বোলিং করতে পারছি। করোনা ভাইরাসে পণ্ড হয়েছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি। রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইয়াং টাইগাররা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। 32 ওভার 4 বলে 4 উইকেট 130 রান করার পর ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। পরে এক টুইট বার্তায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল 2 ম্যাচ অফিসিয়ালের কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানায়। প্রোটোকল অনুযায়ী তাদের চিকিৎসা চলছে বলে জানানো হয় পোস্টে। এদিকে আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের যুবাদের প্রতিদ্বন্দ্বী ভারত। দায়িত্বে থাকাকালীন আকরাম খান ভালো কাজ করেছেন, এমনটা বলেছেন নতুন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। দেশের ক্রিকেটের সুদিন ফিরিয়ে আনতে অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চান অভিজ্ঞ এই সংগঠক। আর জালাল ইউনুসের হাত ধরে ক্রিকেট অপারেশনস আরও এগিয়ে যাবে বিশ্বাস সাবেক চেয়ারম্যান আকরাম খানের। যদি আকরাম এই কমিটিতে নাই, ডেফিনেটলি সে অনেক ভালো কিছু কাজ করে গেছে, সেটাও চলবে। তার সাথে আরও কিছু যদি অ্যাড করতে হয় ডেফিনেটলি আমরা অ্যাড করব। আমি সবসময় আপনার সাথে আছি এবং আপনার যে ধরনের কাজও আমি করব, বাট ইনশাল্লাহ আমরা যেভাবে কাজ করে গেছি এবং আমার বিশ্বাস এখন জালাল ভাই খুবই এক্সপিরিয়েন্স, উনি ক্রিকেটের সাথে অনেক দিন থেকে আছেন এবং বিশ্বাস যে আমরা আস্তে আস্তে ক্রিকেটটা আরও উন্নতির দিকে যাবে। ফেডারেশন কাপের আগামী আসরের জন্য এবার নিষিদ্ধ করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। পাশাপাশি 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে ক্লাবটিকে। মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাবের পরেই শাস্তি দেওয়া হলো মুক্তিযোদ্ধা সংসদকে। কমলাপুর স্টেডিয়াম খেলার উপযুক্ত নয় বলে অভিযোগ করেছিল ক্লাবগুলো। তারই অংশ হিসেবে হঠাৎ করেই ফেডারেশন কাপে খেলতে অস্বীকৃতি জানায় তারা। বাইলজ অনুযায়ী এই 3 ক্লাবের প্রতিপক্ষ দলগুলোকে 3-0 গোলে বিজয়ী ঘোষণা করা হয়। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের কাপ পর্বে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ফুটবল দলকে 5-1 গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নরসিংদী জেলা ফুটবল দল। সিলেটে খেলার শুরু থেকেই একাধিপত্যে বল নিজেদের দখলে রাখে সফরকারীরা। প্রথমার্ধে 3 মিনিটেই দলকে লিড এনে দেন হোসেন আহমদ। 18 মিনিটে ব্যবধান 2-0 করেন নাফিস ইকবাল। প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকে বিরতিতে যায় নরসিংদী জেলা। দ্বিতীয়ার্ধে 68 মিনিটে স্কোর লাইন 3-0 করেন রুবেল মিয়া। এর 4 মিনিট পর মহিউদ্দিন এবং 78 মিনিটে সাইফুল ইসলাম গোল করলে ব্যবধান 5-0 করে ফেলে নরসিংদী। খেলা শেষের দিকে সিলেটের সান্ত্বনাসূচক গোলটি করেন সবুজ মিয়া। দেশে শুরু হলো করোনা টিকার বুস্টার ডোজ, যেতে 60 ঊর্ধ্ব ও করোনার সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সকাল 10টা থেকে রাজধানীর একাধিক হাসপাতালের টিকা কেন্দ্রে শুরু হয় এই কার্যক্রম। টিকা গ্রহণকারীরা জানান, হঠাৎ করেই বুস্টার ডোজের SMS আসায় প্রথমে তারা বিষয়টি বুঝতে পারেননি, তবে পরে পরিবার ও বিভিন্ন মানুষের সাথে কথা বলে টিকা নিতে আসেন। করোনার নতুন ধরন অমিক্রণ শনাক্ত হওয়ার পর এই কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর যাদের 6 মাস অতিবাহিত হয়েছে শুধুমাত্র তাদেরকেই SMS দেওয়া হবে। আগের টিকাগুলো যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে বুস্টার ডোজের জন্য সেখানেই যেতে হবে। আমি বলবো এত জনসংখ্যা যে দেশে, সেইখানে আমরা সাধারণ সর্বসাধারণ পাচ্ছি, এটা একটু ব্যথা হতে পারে, হলে আর কি না পাওয়া আর কি এক্সট্রা বা নাপা ট্রেন যেটা আর কি সেটা খেতে বলছে। মেসেজ পাওয়ার আগে তো 2 ডোজ দিছি, এখন মেসেজ দিছে, যার জন্য আমি আসছি বুস্টার ডোজ দিতে এবং দিয়ে গেলাম আর কি। আল্লাহর ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির জেরে আসাদগেট এলাকায় খুন হন আব্দুল রব। এই ঘটনায় জড়িত বাকি 4 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, এই 5 জন সাভার থেকে ঢাকায় এসে ছিনতাই করে আবার সাভার ফিরে যেতেন। ঘটনার দিন মোহাম্মদপুর এলাকায় ছিনতাই করে ফেরার পথে ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রবকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় অন্য আসামিরা। বিপ্লব কুমার সরকার জানান, এই এলাকায় ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তারা কিন্তু স্থানীয় না, তারা কিন্তু থাকে সেই সাভার থেকে এখানে এসে তারা ছিনতাই করে। সো আমরা প্রতিনিয়ত এই যে ছিনতাইগুলি আমাদের এলাকায় সংগঠিত হয়, যাদেরকে আসামি ধরি জিজ্ঞাসাবাদ করে যে নামগুলি পাই সেগুলি আমরা সবসময় যাচাই বাছাই করি। আমাদের যে ছিনতাইকারী কেউ বেরিয়ে এসে নতুন করে ছিনতাই কার্যক্রমে জড়িয়ে পড়ছে কিনা সেগুলো আমরা নজরদারিতে অব্যাহত রেখেছি। কক্সবাজারে এবার হোটেলে স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি আশিককে আটক করেছে র্যাব। সকালে চট্টগ্রামের আনোয়ারার চাতুরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 13 ডিসেম্বর পরীক্ষার ফল জেনে বাসায় ফেরার পথে 8ম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় আশিক ও তার কয়েকজন সহযোগী। পরে কলাতলির একটি হোটেলে আটকে রেখে তাকে ধর্ষণ করেন আশিক। মামলা করলে পুনরায় ধর্ষণ ও হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছিল অভিযুক্ত মোহাম্মদ আশিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আশিক র্যাবকে এসব তথ্য দেয়। 18 ডিসেম্বর আশিককে প্রধান আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেন স্কুল ছাত্রীর বাবা। দীর্ঘদিন ধরে সে উত্তপ্ত করে আসছিল, পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল। তো পূর্ব শত্রুতার জের ধরে সে অপহরণ এবং ধর্ষণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সত্যতা উন্মোচন হবে। এদিকে কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামি ইসরাফিল হুদা জয়কে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ। দুপুর 1:30টায় কক্সবাজার টুরিস্ট পুলিশের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে জয়কে সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণের ঘটনার পর সে পলাতক ছিল। এ নিয়ে ধর্ষণের এই মামলায় এজাহারভুক্ত 3 জন সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার স্বামী সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আনেন এক নারী। অভিযোগ পেয়ে সেই রাতে কক্সবাজারের কলাতলির জিয়া গেস্টিং নামে একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র্যাব 15। আজকে সকালে আমরা 3 নম্বর এজাহারনামী আসামি ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা টুরিস্ট পুলিশ পর্যটকের দেহ সম্পত্তির নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ টুরিস্ট প্লেসে আমরা অপরাধীর কোনো স্থান আমরা চাই না। পাবনা, জামালপুর ও গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সহিংসতায় 3 জন নিহত হয়েছেন। পাবনার হেমায়তপুর ইউনিয়নে গুলিতে নিহত হয়েছেন নৌকার প্রার্থীর সমর্থক শামীম। বিদ্রোহী প্রার্থীর লোকজনের হামলায় তিনি মারা গেছেন বলে অভিযোগ স্বজনদের। মঙ্গলবার সন্ধ্যায় হাটপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে গাইবান্ধার হরিরামপুর ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থী শাহরুল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। 7 নম্বর ওয়ার্ডে বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এদিকে জামালপুরের সরিষাবাড়িতে পরাজিত 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। রাজশাহীতে একটি ভোট কেন্দ্রের পাশের পুকুরে মিলেছে 2 শতাধিক সিল মারা ব্যালট পেপার। পাওয়া গেছে সংরক্ষিত নারী সদস্যদের ফলাফলের কাগজও। চতুর্থ ধাপে রোববার ভোট হয় চারঘাটের সলুয়া ইউনিয়নে। সেখানকার বামনদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পার্শ্ববর্তী পুকুরে মঙ্গলবার দুপুরে এসব ব্যালট পেপার দেখতে পান স্থানীয়রা। এতে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। যমুনা ব্যাংকের 155তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে জামালপুরের মাদারগঞ্জে শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল সহ আরও অনেকে। এ সময় নূর মোহাম্মদ আশা প্রকাশ করেন, আগামী 1 মাসের মধ্যে সর্বোচ্চ সুবিধা নিয়ে যমুনা ব্যাংক গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করবে। সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বন্দরের কন্টেইনার ডিপোতে চালানো হয় এই হামলা। এরপরে আগুন ধরে যায় ডিপোর একটি অংশে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ করছে কর্তৃপক্ষ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। হামলাস্থল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রাশিয়ার সামরিক ঘাঁটি অবস্থিত। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। লেকের পানিতে ভাসছে হাজারো পাখির মরদেহ। এমন দৃশ্য দেখা যাচ্ছে ইসরায়েলের হুলা ভ্যালি ন্যাশনাল পার্কে। অঞ্চলটিতে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5000-এর বেশি পরিযায়ী পাখি।
জনপ্রিয় অভয়ারণ্যে পর্যটকদের ভ্রমণ সীমিতের নির্দেশ দেওয়া হয়েছে। আতঙ্কে আশপাশের পোলট্রি ব্যবসায়ীরা মুরগির খামারগুলো নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। হাজার হাজার মুরগির পরীক্ষা চলছে প্রশাসনের তরফ থেকে। স্থানীয় বাজারে ডিমের স্বল্পতা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে দেশটির ইতিহাসে বন্যপ্রাণীদের সবচেয়ে বড় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। মহাকাশে একদিনই 36টি স্যাটেলাইট পাঠালো ব্রিটিশ প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানওয়েব। কাজাখস্তানের বাইকনুর থেকে উৎক্ষেপণ করা হয় যোগাযোগ উপগ্রহগুলো। বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে ফরাসি প্রতিষ্ঠান আরিয়ান স্পেসকে সাথে নিয়ে চলছে এই মহাপ্রকল্প। এর মধ্যে সংযোগের জন্য তালিকাভুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, আলাস্কা, উত্তর ইউরোপ, আর্কটিক সাগর, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড। চলতি বছর তৃতীয়বার স্যাটেলাইট উৎক্ষেপণ করল ওয়ানওয়েব। দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানটি 2020 সালে ঘুরে দাঁড়ায়। ব্রিটিশ সরকারের পাশাপাশি সহায়তা করে ভারত ও জাপানের দুটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট লিগ BCL ইস্ট জোনের বিপক্ষে 6 উইকেটের জয় পেয়েছে নর্থ জোন। দ্বিতীয় ইনিংসে ইস্টের দেয়া 111 রানের টার্গেট 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। রাজশাহীতে নিজেদের দ্বিতীয় ইনিংসে 254 রানে থামিয়ে স্টার জোনের ইনিংস। নাইম হাসান করেন দলীয় সর্বোচ্চ 45 রান। সানজামুল ইসলাম একাই দখল করেন 8 উইকেট। জবাবে জয়ের জন্য ব্যাট করতে নেমে দলীয় 34 রানে তানজিদ হাসান ও তানভীর হায়দারের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ইস্ট জোন। এরপর তৃতীয় উইকেট জুটিতে জুনায়েদ সিদ্দিকী ও নাইম ইসলাম যোগ করেন 59 রান, আর এতেই জয়ের ভিত গড়ে নর্থ জোন। আর দিনের আরেক খেলায় সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে 5 উইকেটে 381 রানে দিন শেষ করেছে সাউথ জোন। চট্টগ্রামে সেন্ট্রাল জোনের বিপক্ষে 100 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সাউথ জোন। সর্বোচ্চ 122 রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া অমিত হাসানের ব্যাট থেকে আসে 117 রান। সেন্ট্রাল জোনের হয়ে নজরুল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী দুটি করে উইকেট দখল করেন। প্রতিবারের মতো এবারও হয়ে গেল আবাহনী ক্লাবের সাবেক ক্রিকেটার ও কর্মকর্তাদের মিলন মেলা। আকরাম খানের ক্রিকেটার্স কিচেন রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, দীপু রায়চৌধুরী, আতহার আলী খান, আকরাম খান, শেখ মামুন, শেখ বশির আল মামুন, নাসির আহমেদ নাসু, GM হাসান, তামিম, আব্দুল আওয়াল ভুলু, ডাক্তার মাহবুব চৌধুরী, ডাক্তার মিশা, সাবের চৌধুরী সহ আরও অনেকে। এদিন আবাহনী সংশ্লিষ্ট প্রয়াতদের জন্য দোয়া করা হয়। আগামী বছর বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি 50 বছরে পা রাখবে। শীতকালে সবাই চলে আসে, আমাদের যে পুরনো সম্পৃক্ততা, আমরা সবাই ক্রিকেট ভালোবাসি, খেলাধুলা ভালোবাসি। তো আমাদের এই পুরনো স্মৃতিগুলোকে রোমন্থন করা না, আমরা আগে আবাহনী, তারপর আমরা ওখানে আসছি। আমরা আবাহনীর জন্য আজকে এই জায়গায় আসতে পেরেছি। সো ক্লাবটা হলো আমাদের মাদার। ক্লাব থেকেই কিন্তু আমাদের এই যে সংগঠন বলেন, প্লেয়ার বলেন, যারা আজকে চলে আসছে অনেকে, তারা এই ক্লাব থেকেই আসছে। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপের খবর। দ্বিতীয়বারের মতো শিরোপা জেতা হলো না বাংলাদেশের। এই আসরে তৃতীয়বার ফাইনালে নেমে শ্রীলঙ্কার কাছে 3-0 হেরেছে বাংলাদেশ দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে অবশ্য শিরোপার স্বপ্ন নিয়েই মাঠে নামে বাংলাদেশ দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় প্রথম সেটে। বাংলাদেশ হেরে যায় 26-28 পয়েন্টে। পরের 2 সেট শ্রীলঙ্কা জিতে নেয় 25-20 পয়েন্টে, জিতে নেয় শিরোপা। লিগ পর্বে কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও নেপালকে হারালেও বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কার কাছে। এই টুর্নামেন্টে মেয়েদের বিভাগে 6 দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। আইজিপি কাপ 2021 জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব 19 প্রতিযোগিতায় সুরমা জোনে বালক বিভাগে মৌলভীবাজার জেলা ও বালিকা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলা চ্যাম্পিয়ন হয়েছে। বিকেল হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা পুলিশের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বালক ফাইনালে অংশ নেয় স্বাগতিক হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। 44-18 পয়েন্টে চ্যাম্পিয়ন হয় মৌলভীবাজার। বালিকা ফাইনালে স্বাগতিক হবিগঞ্জের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে 36-17 পয়েন্টে চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়া। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সিলেট রেঞ্জের DIG মফিজউদ্দিন আহমেদ PPM। সেঞ্চুরিয়ান টেস্টে ভালো অবস্থায় রয়েছে ভারত। তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে সফরকারীরা। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে 3 উইকেটে 272 রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু প্রোটিয়াদের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে 327 রানের বেশি করতে পারেনি কোহলির দল। রাহুলের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ 123 রানে। ছাড়া মায়াঙ্ক আগারওয়াল করেন 60 রান। প্রোটিয়াদের হয়ে লুঙ্গিয়ান গিডি একাই নেন 6 উইকেট। স্বাগতিকরা ব্যাট করতে নেমে দলীয় 2 রানের মাথায় ডিনেলকারকে হারায়। এরপর দ্রুতই প্যাভিলিয়নের পথ ধরেন মার্করাম, পিটারসন ও ডুসান। 32 রানেই 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা। টেম্পো বাভুমা করেন সর্বোচ্চ 57 রান এবং ভারতের পক্ষে মোহাম্মদ শামি নেন 5 উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে 146 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত। SSC ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের 164তম বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হবে, পরে তা প্রকাশ করা হবে। টিকাদান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খুব শিগগিরই শুরু হবে। এসএসসি পরীক্ষার ফলাফল আগামী 30 তারিখ 30শে ডিসেম্বর সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন ইনশাআল্লাহ। হঠাৎ বৃদ্ধি পাওয়া ডিজেলের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রংপুর মহানগরীর জেলা স্কুল মাঠে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। বলেন, আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম, সেজন্য দেশেও তেলের দর কিভাবে কমানো যায় সেই চেষ্টা চালাচ্ছে সরকার। শিগগিরই তা জানা যাবে। সরকার সবসময় জনগণের প্রতি সহনশীল বলে জানান মন্ত্রী। এ সময় মুক্তিযোদ্ধাদের নির্দেশনা এবং অভিজ্ঞতা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। গভর্নমেন্ট সরকার চিন্তা করছে এই যে কমে আসাটা যদি টেম্পোরারি হয় তাহলে তো আবার বাড়াতে হবে। তো এই একটা রাষ্ট্র তো প্রতিনিয়ত প্রতি 15 দিনে চেঞ্জ করতে পারবে না। আমরা একটু দেখি এই ধারাবাহিকতাটা কী অবস্থায় থাকে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন হাজারীর দাফন সম্পন্ন হয়েছে। বাদাসর ফেনী পাইলট স্কুল মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে স্থানীয় মুজিব উদ্যানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন দলের নেতাকর্মীরা। জানাজা শেষে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সদস্যরা। সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের আলোচিত ও সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল হাজারী। তিনি তার আদর্শ থেকে কখনোই বিচ্যুত হন নাই। পরবর্তীকালে অনেক উত্থান পতনের মধ্য দিয়েই তার জীবনটি চলেছে এবং একটি বৈরী পরিবেশেই জীবনটি কাটিয়েছেন, কিন্তু কখনো আপোষ করেন নাই, মাথা নত করেন নাই এবং বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হন নাই। মাত্র 15,000 টাকা পাওনা চাইতে গিয়ে শেরপুরের যুবক মনসুর আলী ফকির খুন হন। ঘটনায় জড়িত 3 আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, মনসুর আসামিদের কাছে পাওনা টাকার জন্য চাপ দিচ্ছিল, তারই জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মনসুরকে হত্যা করা হয়। পরে নারায়ণগঞ্জ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে গত 10 ডিসেম্বর গাজীপুরে মশার কয়েল কেনাবেচাকে কেন্দ্র করে খুন হন হৃদয় নামে এক যুবক। এই ঘটনায় জড়িত দোকানদার রিয়াজুরকেও গ্রেফতার করেছে সিআইডি। পরিকল্পনাটা ছিল ডেকে নিয়ে যাওয়া, কারণ হচ্ছে এদের নামে যেহেতু একাধিক মামলা আছে, আমি বললাম যে মামলা আছে এবং রাস্তায় একা পেয়েছে, সেখানে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার এক পর্যায়ে তাকে যেহেতু বিরক্ত করছিল, বারবার করে বিরক্ত করা হচ্ছিল যে টাকাটা ফেরত দেওয়ার জন্য, সেই পরিকল্পনা মোতাবেক তাকে ডেকে নিয়ে সেখানে হত্যা করা হয়। রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া 221 ভরি স্বর্ণ। সোমবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চলতি মাসের 18 তারিখে কর্ণফুলী গার্ডেন সিটিতে চুরির ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। এরা দীর্ঘদিন ধরে ফরিদপুর ও বরিশাল এলাকায় চুরি করত। সম্প্রতি তারা রাজধানীতে চুরি শুরু করে। এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছে। যে কর্ণফুলী গার্ডেন সিটি এর সিকিউরিটি ব্যবস্থা তারা একটু দুর্বলতা পায়, তারা এটাকেই টার্গেট করে কাজ করা শুরু করে। মার্কেটের পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে তারা বেয়ে উঠে এবং 4র্থ তলায় বাথরুমের অ্যাডজাস্ট ফ্যানের খুলে সেখান দিয়ে ভিতরে ঢুকে তারা 2টি দোকানে চুরি করে চলে যায়। হবিগঞ্জে সাইফুল ইসলাম নামে এক মেডিকেল টেকনোলজিস্টকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যান জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসক কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাতেই তারা জরুরি প্রতিবাদ সভা এবং মানববন্ধন করেছেন। জড়িতদের আইনের আওতায় আনার আগ পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে আউটডোরে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। আমাদের সব কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে একটা প্রতিবাদ সভা এবং শোকসভা হবে। তারপরে শোকসভা শেষে আমরা একটা মানববন্ধন করব এবং আমাদের আউটডোরে প্রতিদিন আসামি ধরা না পর্যন্ত বা বিচারের আওতায় না আনা পর্যন্ত 1 ঘন্টা করে প্রতিদিন কর্মবিরতি চলবে।
বান্দরবানের রোয়াংছড়িতে ইউএনওর বিরুদ্ধে এক গাইডকে মারধরের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোয়াংছড়ি ট্যুরিস্ট গাইড সমিতি মানববন্ধনের আয়োজন করে। বক্তারা অভিযোগ করেন, প্রশাসনিক কর্মকর্তার মেহমানরা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে দেবতা খুমে যেতে চাইলে উসি উয়ং সিং নামে এক ট্যুরিস্ট গাইড প্রতিবাদ করেন। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম গাইডকে কার্যালয়ে ডেকে কিল ঘুষি মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার প্রতিবাদী ইউএনওর অপসারণের দাবিতে মৌন মিছিল মানববন্ধন করে ট্যুরিস্ট গাইড এলাকাবাসী। পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার ভিয়েনায় সোমবার 5 বিশ্বশক্তির সাথে বৈঠকে বসে তেহরান। আলোচনার ফলাফল নিয়ে এখনও কিছু জানানো হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ভিয়েনায় থাকবেন প্রতিনিধিরা। এখনও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতেই অনড় তেহরান। 5 বিশ্বশক্তি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সাথে ইরানের মধ্যে 7ম দফায় পরমাণু আলোচনা শেষ হয় 10 দিন আগে। পরে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক হয় বাকি 5 দেশের প্রতিনিধিদের। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে সাক্ষাতে রাজি না হওয়ায় নেওয়া হয় বিকল্প পদক্ষেপ। অবশ্য তেমন কোনো অগ্রগতি হয়নি সেবার। ওয়াশিংটনের দাবি, অযথা সময়ক্ষেপণ হচ্ছে পরোক্ষ আলোচনা প্রক্রিয়ায়। দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসেন রোবলকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নৌবাহিনীর প্রধানকেও। সোমবার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, এই সিদ্ধান্ত বিবৃতিতে বলা হয়, জমি দখলের মামলায় হস্তক্ষেপ করেছেন সরকার প্রধান, দুর্নীতি তদন্ত চলায় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে পরোক্ষ অভ্যুত্থান আখ্যায়িত করেছেন অনেকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশটিতে চলমান পার্লামেন্ট নির্বাচনে বিলম্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট। 1 নভেম্বর শুরু হওয়া নির্বাচন শেষ হওয়ার কথা ছিল 24 ডিসেম্বর। ভয়াবহ দাবানলে পুড়ছে চিলির দক্ষিণাঞ্চল। ক্ষতিগ্রস্ত প্রায় 30,000 একর বনভূমি। জরুরি বিভাগ জানিয়েছে, অন্তত 19টি স্থানে এখনও জ্বলছে আগুন। ঝুঁকির মুখে আশপাশের আরও 35টি এলাকা। নোবেল অঞ্চলে পুরোপুরি নিঃস্ব কয়েকশো বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে সক্রিয় ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী আর 4টি বিমান এবং 5টি হেলিকপ্টার রয়েছে উদ্ধার অভিযানে। প্রতিবেশী আর্জেন্টিনার পাতাগোনিয়ায় জ্বলছে দাবানল। প্রায় 500 কিলোমিটার এলাকা জুড়ে সক্রিয় আগুন। আশপাশে প্রায় 2000 মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের 2 শতাধিক কর্মী, 9টি বিমান এবং 8টি হেলিকপ্টার নিয়ে কাজ করছে অভিযানে। ব্রাজিলের বাহিয়া রাজ্যে গেল কয়েকদিনের ভয়াবহ বন্যায় কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে। সোমবার এই তথ্য জানায় দেশটির আবহাওয়া বিভাগ। নভেম্বরে টানা বৃষ্টিপাতের কারণে রাজ্যের বিভিন্ন শহরে বন্যা দেখা দেয়। শনিবার ইতাম শহরের একটি বাঁধ ভেঙে যায়। অবনতি হয় বন্যা পরিস্থিতিতে। ক্ষতিগ্রস্ত প্রায় 4.5 লাখ বাসিন্দা। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, ভেঙেছে সংযোগ সেতু, তাতে অন্য শহরগুলোর সাথে বিচ্ছিন্ন যোগাযোগ। রাজ্যের 72টি পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষকে উদ্ধারে চালু রয়েছে জরুরি সেবা। সহায়তা করছে ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে 4 এবং গাজীপুরে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 6 জন। দিনাজপুরের ফুলবাড়িতে স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করে ফেরার পথে ট্রলি চাপায় মারা গেছেন মাহমুদা নামের এক নারী। একই উপজেলায় পিকআপ চাপায় নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সহ 2 জন। এছাড়া পার্বতীপুর ও সদরে সড়কে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় শিশু সহ 2 জন নিহত হয়েছে। মৌচাকে একইভাবে মারা গেছে এক শ্রমিক। রেল ক্রসিংয়ে কেউ মারা গেলে সেই দায় রেল মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে রেল ভবনে চীনের কাছ থেকে 580টি মিটার গেজ ওয়াগন কেনার চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান। রাজধানীর চারপাশে সার্কুলার ট্রেন স্থাপনের জন্য সমীক্ষা যাচাইয়ের কাজ শেষ হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, ঢাকা চট্টগ্রামের রেল লাইন চালু হলে প্রায় 90 কিলোমিটার দূরত্ব কমে যাবে। মন্ত্রী বলেন, রেলের সামর্থ্য বাড়াতে সমন্বিত নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে রেলের সেবা আরও বৃদ্ধি করা হবে। আমার নিরাপত্তা ঠিক রেখে আপনি আপনার ট্রাক নিয়ে যান, আপনি বাস নিয়ে যান, আপনি মানুষ নিয়ে যান, আপনি সিএনজি নিয়ে যান, আপনি যা আপনার সড়ক পথে যা খুশি তাই নিয়ে যান, কিন্তু আমার নিরাপত্তা ঠিক রেখে। ওই দায়িত্বটা আপনার। আমাদের দায়িত্বটা আমরা যেটুকু নেই, আমার রেলের চলাচলের নিরাপত্তার দায়িত্ব আমি নেই, আমি আপনার দায়িত্ব নেই না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউটের ভেতরে মিলল 12 ফুট দৈর্ঘ্যের বিশাল এক অজগর সাপ।
দুপুরের দিকে একটি কক্ষের জানালায় অজগরটি ঝুলে থাকতে দেখে স্থানীয় কিছু মানুষ তারা খবর দেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের। ঘণ্টা দুয়েক চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় বিকাল ৩টার দিকে অজগরটি উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদের পাশে একটি পাহাড়ে সেটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। 18 কেজি ওজনের সাপটি খাবার সংগ্রহের জন্য পাহাড় থেকে নেমে এসেছিল বলে ধারণা সরকার। প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিল সহ 3 দফা দাবিতে সমাবেশ করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। মঙ্গলবার সকাল 10টা থেকে শহীদ মিনারের সামনে সমাবেশ শুরু করেন। 3 দফা দাবিতে বলা হয় 48,720 জন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষককে উত্তোলিত টাইম স্কেল সংক্রান্ত জটিলতা নিরসন করতে হবে। 2013 সালের বিধিমালা অনুযায়ী চাকরিকালের ভিত্তিতে দিতে হবে জ্যেষ্ঠতা। এসএসসি থেকে নিয়োগপ্রাপ্ত বাদ পড়া শিক্ষকদের গেজেট অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা। সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়ে শীর্ষ সমাবেশ। দাবি না মানা হলে 1 ফেব্রুয়ারি থেকে 3 দিন কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। যারা সিনিয়র শিক্ষক আছেন সহকারী তারা পদোন্নতি পাওয়ার কথা, সেটা দেওয়া হচ্ছে না। আমাদের এটা কেড়ে নেওয়া হয় তাহলে আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম তারা একটা বিপদের মুখে পড়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে দাবি অর্থ মন্ত্রণালয়ের চিঠিটা বাতিল করে আমাদের টাইম স্কেল পুনর্বহাল করার ব্যবস্থা করে দিন। আমরা 1 ফেব্রুয়ারি থেকে 3 দিন কর্মবিরতি পালন করব। তারপরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় আমরা 15 তারিখ থেকে 7 দিন কর্মবিরতি পালন করব। 13 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এপিবিএন সদস্য শিমুল আহমেদকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। মঙ্গলবার কিশোরীকে ধর্ষণের মামলায় শিমুলকে আটক করে প্রথমে মতিঝিল থানায় নেয় পুলিশ, পরে তাকে আদালতে নিয়ে 3 দিনের রিমান্ড আবেদন করা হয়। এর আগে সোমবার সন্ধ্যা 6টার দিকে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ডিএমসির ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। কিশোরী রোববার বেলা 11টার দিকে মতিঝিল এজিবি কলোনিতে ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছে তার পরিবার। কিশোরীর বাবা মা দুজনে চাকরি করায় তারা বাসায় না থাকা অবস্থায় ওই ব্যক্তি ভেতরে গিয়ে তার উপর নির্যাতন চালায়। ঘটনার পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। নারী, শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সহ সব যাত্রীর সুবিধার্থে কমলাপুর স্টেশনে আধুনিক ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওয়াটারএইডের সহযোগিতায় নির্মিত পাবলিক টয়লেটটি উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওয়াটারএইড কর্তৃক নির্মিত শৌচাগারটিতে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ড ওয়াশিং পয়েন্টস, শাওয়ার, নিরাপদ পানি, 24 ঘন্টা বিদ্যুৎ, বাইরে সিসিটিভি ক্যামেরা, পেশাদার পরিচ্ছন্নতা কর্মী এবং নারী কেয়ারটেকারের সুবিধা রয়েছে। গণশৌচাগারটি পরিবেশ বান্ধব করতে সৌর বিদ্যুৎ সুবিধা রয়েছে বৃষ্টির পানি ধরে রাখার সুবিধাও। সহজে ও নিরাপদে শিশুদের বুকের দুধ পান করাতে রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। অনুষ্ঠিত হয়ে গেল অনন্যা শীর্ষ 10 সম্মাননা 2020। বিকেলে রাজধানীর কৃষি ইনস্টিটিউটে এই সম্মাননা প্রদান করা হয়। প্রতি বছর স্বীকৃতি হিসেবে 10 জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়। এবছর যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন রাজনীতিতে কামরুন নাহার জাফর, উদ্যোক্তা হিসেবে শাহিদা বেগম, প্রযুক্তি খাতে লাফিফা জামাল, কৃষি খাতে আলপনা রানী এবং নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী এবং কর্পোরেট পেশায় স্বপ্না ভৌমিক, বিজ্ঞান খাতে সেজুতি সাহা, অধিকার কর্মী হিসেবে তাসনুভা আনান, ক্রীড়া খাতে জাহানারা আলম ও লোক ঐতিহ্যে রূপন্তী চৌধুরী। এদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেন, দেশের নারীদের এগিয়ে যাওয়ার নতুন অধ্যায় শুরু হয়েছে। আজকে ফুটবলে আমাদের মেয়েরা মাতিয়ে দিচ্ছে সকলকে, ক্রিকেটে তাই করছে। যে কোনো সমাজে নারীর যদি অগ্রগতি না হয় তাহলে সেই সমাজ কখনো এগুতে পারে না। কাজেই নারী পুরুষের উভয়ের সমান তালে এগিয়ে যাওয়া, সেই বিশ্বটি আমরা চাই, সে বাংলাদেশই আমরা চাই। ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতায় মেতে উঠলেন নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর দুপারের মানুষ। বিজয়ের 50 বছর উপলক্ষে নৌকাবাইচের আয়োজন করে স্থানীয় প্রশাসন। ফতুল্লায় ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ থেকে বক্তাবলী ডিগ্রির চর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে চলে প্রতিযোগিতা। বাদ্য তালে তালে বৈঠার টানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নৌকাবাইচ দেখতে নদীর দুপারে ভিড় জমান অসংখ্য মানুষ। সেখানে অতিথি হিসেবে যোগ দেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। আমাদের যে স্লোগান আজকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ সব জায়গায়, যেটা আমি নারায়ণগঞ্জের ছোট্ট একটা মানুষ বলছিলাম একসময় খেলা হবে, ওই খেলা আজকে হয়েছে। খেলা হবে, সব ধরনের খেলায় আমরা খেলবো এবং জিতবো ইনশাআল্লাহ। আমি খুবই খুশি, কারণ এই প্রথম আমি এরকম সচক্ষে কোনো নৌকা বাইচ দেখছি। এটা বাংলার ঐতিহ্য। আমরা চাই এরকম আরো হোক, আমরা আসবো ইনশাআল্লাহ। প্রতি 2 বছর অন্তর আয়োজিত হলে আকর্ষণ হারাবে বিশ্বকাপ ফুটবল
পরিণত হবে সাধারণ মানের এক আসরে, এমন দাবি পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। ফিফার নতুন এই পরিকল্পনা ফুটবলারদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করবে বলে দাবি আরেক তারকা ফুটবলার রবার্ট লেভানডোভস্কির। দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে এসে এমন দাবি করেন তারা। বিশ্বকাপ বিশ্বকাপই, এটা বিশেষ কিছু। 4 বছর পর পর হওয়ায় এর আকর্ষণ আরও বেশি, কিন্তু 2 বছর অন্তর আয়োজিত হলে এটি সাধারণ আসরে পরিণত হবে। আমি বলতে চাই এটি ভালো কোনো পরিকল্পনা না। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।